পাহাড় থেকে পড়বে কি করে? তার পায়ে মাউন্টেনিং শু ছিল। তেনজিং নোরগের কাছ থেকে ধার নিয়েছে তার আগে। তারপর রবীন্দ্রনাথের হঠাৎ দিমাগকে বাতি জ্বলে উঠলো, আর কারণ খুচরো পয়সা পড়লো না। রবীন্দ্রনাথের মনের মধ্যে একটা আওয়াজ হলো, উনি যেন জীবনের সার সত্যকে ধরতে পারলেন। ওনার মনের মধ্যে উথাল পাথাল হতে শুরু করলো। উনি যেন বুঝতে পাচ্ছেন জীবনের সার সত্য, কিন্তু উনি কাউকে বলতে পারছেন না। ওনার পেটের মধ্যে কথাগুলো থেকে ফেটে উঠছে। উনি চলতে চলতে কখন থমকে দাঁড়িয়েছেন। দূরে তখন ওনার দাদা। উনি কাকে বলবেন থাকতে না পেরে সোজা দাদার দিকে গিয়ে ছুট লাগালেন। দাদা! উনি দাদাকে বুকে জড়িয়ে ধরলেন, দিয়ে বললেন, সোনাদা, 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 আমি বাঙালির জীবনের মহৎ উদ্দেশ্যের সন্ধান পেয়েছি সোনাদা। সে আর কিছু নয় সোনাদা, সে হলো না এখানে না, তোমার দিদি দেখছে। আমি তো স্ট্রেট, ভয় করা কি আছে? বাঙালি জীবনের সবচেয়ে বড় মুহূর্ত হলো ঘুম। একটা শান্ত তুরীয় স্বভাব তৈরি হয় এই সময়। পৃথিবীর সব থেকে বড় শয়তানকেও ছোট্ট শিশুর মতো লাগে এই সময়। বাঙালি জীবনের মুখ্যের সন্ধান একমাত্র ঘুমে রয়েছে। আর দেরি করলেন না, ছুটতে সেই জায়গায় চলে গিয়ে ওই জায়গার নাম দিলেন ঘুম। যেখানে প্রথম ওনার মাথায় দিমাগটি বাতি জ্বলেছিল, সেই স্টেশনের নাম দিলেন তুম। মধ্যিখানে স্টেশনে পৌঁছলেন। নিজের দাদাকে বললেন, সোনাদা, আমার এই বদি গেলে তুমি সাক্ষী থাকলে সোনাদা। আমি জীবনের সার সত্যকে জানতে পেরেছি, তাই এই স্টেশনের নাম তোমার নামে নামকরণ করলাম সোনাদা। এটাই হলো হিস্ট্রি, জানো। তাই কাশিয়ানের থেকে দার্জিলিং যেতে গেলে পরপর স্টেশন পড়ে, তুম, সোনাদা, ঘুম। ইন্টারেস্টিং। তো দার্জিলিং নামটা এলো কোথা থেকে? ওটাই তো ওই লাইনের শেষ স্টেশন। হ্যাঁ শোনা শোনা, তোমার মনে আছে আমরা দার্জিলিং এ ওই গিয়ে হানিমুন করতে গিয়েছিলাম? চাইনিজ পাইরেসি। হ্যাঁ, চীনারা তখন থেকেই পাইরেসি করছে। ওরা অনেক কাল ধরে চীনের চোখের মতো আমাদের রক্ত শুষে খাচ্ছে। টেরিটি বাজারে লিং নামে একজন দর্জি ছিল, যে বড়লাটের কাপড় রিপু করত। আর বড়লাটটা ছিল আমাদের বাবার মতো। বাবা সাহেব অত কালো না, চেহারায় স্বভাব। আমাদের বাবা যেরকম -12 পাওয়ারের চশমা পড়তো, দরকার বলেছিল ডাক্তার, কিন্তু আমার বাবা পড়তো না, কাছে খরচা হয়। বড়লাটটা ছিল হাড় কিপটে। সে হাজারো জামা কাপড় এই লিংকে দিয়ে সেলাই করাতো, কিন্তু একটা পয়সাও দিত না। বেনিয়ার যা হাত দিয়ে জলও করে না। কিন্তু লিং সেও তো ছাড়বার পাত্র নয়। সেও এই কাজের জন্য পয়সা পেত না বলে তককে তককে থাকতো। কখন সকালবেলা পেন্টিং স্ট্রিট দিয়ে বড়লাট যায়, আর যেই দেখতে পেত সঙ্গে সঙ্গে গিয়ে বড়লাটের সামনে চীনা ভাষায় গালাগালি করত। যতই হোক বড়লাট তো, তার একটা ইজ্জত আছে। আফটার অল গালাগালি ইজ গালাগালি। সকলের সামনে বলছে, সবাই তো শুনছে। বড়লাট একদিন লিংকে গিয়ে বলল, তুমি আমার সাথে আপোষে এসো। দেখো, আমি অনেক দিন ধরে দেশে যাই না। সেখানে আমার সন্তান, বউ সব কিছু আছে, তাদেরকে টাকা পাঠাতে হয়। সুতরাং মানি অর্ডারের জন্য আমি তোমায় কোনো পয়সা দিতে পারবো না। আর দেশে কত বছর আমি যাইনি, কিন্তু আমার স্ত্রী প্রত্যেক বছর চিঠি লিখিয়া জানায় আমার একখানি মেয়ে হইয়াছে, আমার একখানি ছেলে হইয়াছে। শালাবাবু, সাহেব বছরের বছর দেশে যায় না, তো প্রত্যেক বছর একটা করে ছেলে আর মেয়ে জন্মায় কি করে? ব্রিটিশ সিক্রেসি। এটা কি সিক্রেসি কে জানে? হ্যাঁ, তাই তিনি লিংকে গিয়ে বললেন, আমি তোমার নাম অমর করিয়া দিতে চাই, পয়সা দিতে পারিব না। বলে উনি সোজা চলে গেলেন, বললেন, তিব্বতের কাছাকাছি তোমার নামে একখানি স্টেশন করিব, আর তোমার জাত ভাইদের কাছে তুমি অনেক সাবাসি পাবে। তার নামে স্টেশন করলেন দার্জিলিং।
দার্জিলিং থেকে ডাক। ওই দর্জি মেনে নিল? হ্যাঁ। কি বোকা রে, আমাদের বাবা হলে কিন্তু মানতো না। বল ভাই, এই বলো, বাবা হলে যেমন করে গলায় গামছা দিয়ে হলো ঠিক টাকা আদায় করতো না গো। এই জন্যই তোমার বাবার নামে হাড়ি ফাটে। হ্যাঁ, আর ওই দর্জিটার নামে অত বড় একটা স্টেশন হয়েছে। শালা কপাল করে একটা শ্বশুর পেলাম, যে কি করে মরলো সেটা ভদ্র সমাজে বলা যাবে না। আরে হার্ট অ্যাটাক হয়েছিল, বলা যাবে না কেন? বলেছিলাম কালকে ওই অফিস যাওয়ার সময় একজনকে বলেছিলাম, শুনে সে খ্যাক খ্যাক করে হাসলো। কেন? বললো তোমার শ্বশুর মশাইয়ের তো হার্টই ছিল না, হার্ট অ্যাটাক হবে কি করে। দেখ দিদি, এই ব্যাপারে না আমিও খুব একটা প্রতিবাদ করতে পারি না। এই তো হরেন কাকে কিছু সময় আগে এসেছিল, এসে আমায় বললো, শুনলাম তোমার বাবা নাকি দুপুর রোদ্দুর 12টার সময় বাজারে গিয়ে পতন দরাদরি করতে গিয়ে নিজেই পতন তুলে ফেলেছেন। আমার খুব রাগ মনে হলো, মুখটা ফেলে গেছি ধরে, কিন্তু কি করে ভাঙবো? কথা তো সত্যি। তাহলে বোঝাও, তোমার দিদিকে বোঝাও শালা বাবু। আমি হাজার বললেও তো শুনবে না। তোমার বাবা যে কি জাদু করেছে কে জানে। না 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 দুধ, এই ব্যাপারে একটা কথা বলার আছে আমার। সেটা হলো এই মেয়েদের একটু বাবাদের প্রতি টান বেশি থাকে। আর তাছাড়া বাবা ছোটবেলা থেকেই না একটু দিদিকে আশকারা দিয়েই বড় করেছে। এই না হলে ধরো না দুদা, একটা কথা ভাবো, তুমি দিদিকে বাড়ির কাউকে না জানিয়ে, বাবাকে না জানিয়ে কালীঘাটে গিয়ে বিয়ে করলে, ঠিক করেছিলে তো? ঠিক। বাবা সেটা মেনে নিয়েছিল, ঠিক। তোমার মতো অকাল কুষ্মাণ্ডকে মেনে তো নিয়েছিল, ঠিক। তুমি আমাকে অকাল কুষ্মাণ্ড বললো? ভুলটা কি বলেছে শুনি? হ্যাঁ বলতে পারো, অকালটা ভুল বললো, তার জায়গায় মাকাল বলতে পারো। মাকাল কুষ্মাণ্ড, মাকাল কুমড়ো। আরে মাকাল তো তুমি। তাই না, কিছুটা দাঁড়িয়ে ওঠে। তাছাড়া এটা তো আমি আমার ভিউ পয়েন্ট বলিনি, এটা আমার বাবার ভিউ পয়েন্ট। ওর ভিউ পয়েন্ট বলেনি? পাগল নাকি? আমার মতো একজন উদীয়মান বুদ্ধিজীবী কখনো নিজের মতামত দেয়? একজন উচ্চ শ্রেণীর বুদ্ধিজীবী হিসাবে কখনো নিজের ফিক্সড মতামত দিতে নেই, তাতে বাজারের দাম পড়ে যায়। তাই নাকি? একদমই তাই। বুদ্ধিজীবীরা এমনভাবে কথা বলবে যে তার কথার অর্থ হ্যাঁও হতে পারে, নাও হতে পারে। এমন গোল গোল করে কথাগুলো বলবে, ঠিক কি বলছে সেটা যেন কেউ বুঝতে না পারে। অনেকটা শক্তি চাটুর্যের কবিতার মতো। যেতে পারি কিন্তু কেন যাব, বলতে পারি কিন্তু কেন বলবো। অসাধারণ। এই দেখেছো আমার ভাই কেমন সুন্দর করে গুছিয়ে কথা বলতে শিখেছে। তোমার ভাইকে আমি যতই দেখছি না ততই বিস্মিত হয়ে যাচ্ছে। কি অসাধারণ বক্তৃতা করার ক্ষমতা, কি অসাধারণ পাণ্ডিত্য। কি বলছে কিছুই বুঝতে পারছি না, কিন্তু মুগ্ধ হয়ে শুনে যাচ্ছি। ব্রাভো শালা বাবু, ব্রাভো ব্রাভো। এর জন্য পড়াশোনা করতে হয়। রবীন্দ্রনাথ, টলস্টয়, দেরিদা, ফুকো, কাফকা, কামু। স্কুলের পড়াটাই ঠিক মতো করেনি, এই সমস্ত তুমি পড়ে ফেলেছো আজকে থেকে না, কোন ছোটবেলা থেকে। এই তো কিছুদিন আগে আমি কামুর বইটা পড়া শেষ করি। শুনে লাগছে, তার উপরই তো লেখা। এই ভাই ভাই, ওই যে এক্ষুনি যে লোকটার নাম বললি, ও কি সেই লোকটা রে? দুষ্টু বইটা যে লিখেছিল? হ্যাঁ ওই মানে ভুলে যাও কেন তুমি? আরে মনে নেই বিয়ের পরে সে একটা বই এনে দিয়েছিলে গো আমাকে, আর সেটার একটা সিনেমাও হয়েছিল, সে আমরা দুজনে মিলে দেখেছিলাম। ও আচ্ছা আচ্ছা, কামসূত্র। হ্যাঁ এটা কামু বাবুরই রিসার্চ ওয়ার্ক। হ্যাঁ, কামসূত্র কামুর লেখা। হ্যাঁ, এটা সায়েন্টিফিক বইও বলা যেতে পারে, বিজ্ঞানের বইও বলা যেতে পারে। আসলে কামু বাবু এর থেকে বেশ কিছু সূত্র বার করেছিল, তবে এটা বাংলায় অনুবাদ করেছিল আমারই কফি হাউসের বন্ধু সায়ন। দিদি তো মনে আছে আমাদের বাড়িতে সায়ন আসতো, লম্বা করে বেটে বেটে করে, লম্বা ফর্সা করে, কালো কালো করে ফর্সা। মনে আছে তো? সায়ন এটা বাংলায় অনুবাদ করে, কিন্তু ওর এত কি হলো কি হলো? শালো তো কাঁদছো কেন? এত ব্যাড লাক। কিন্তু ব্যাড লাক কেন? বইটা আমি যা পড়েছি তাতে তো বাজারে বেশ ভালোই বিক্রি হওয়ার কথা। আসলে ওর গেটে বাত, ও বাতের জন্য ভালো করে হাঁটা চলা করতে পারত। ওর শোভা বাজারেতে ওর ওয়ার্কশপ ছিল। লেখকের ওয়ার্কশপ? এই ধরনের লেখকের তো ওয়ার্কশপ থাকবেই। সেই ওয়ার্কশপ থেকে ও কফি হাউসে আসতো। পথে ওকে অনেক বাধা পেতে হতো। বাতে যখন এরকম করে হাঁটতো, বদমাইশ বাজে ছেলেগুলো দিকে তাকিয়ে বলতো, ওই দেখ
বাতলা সায়ন যাচ্ছে, বেত সায়ন যাচ্ছে, বাদ সায়ন যাচ্ছে। তার মানে কামসূত্র বাদ সায়ন। তোমার দেবসংগতা ফোন এসছে, ধরো ফোন বন্ধ করে বুঝে তুমি কি করছো দেবসংগতা? ওই আমারটা সরি দাদা, আমি যে বিজ্ঞাপন এসছি টিভিতে নাটক দেখাচ্ছি তো। ওই সায়নের তো বাদ হওয়ার কথা না। কেন কেন? মানে কামসূত্র বইটাতে যে সমস্ত ছবি আর যে সমস্ত পদ্ধতি বলা আছে সেটা প্র্যাকটিস করার জন্য যে ব্যায়ামগুলো করতে হয় সেটা করলে তো বাদ হওয়ার কথা নয়। নিশ্চয়ই তোমার মতন কুঁড়ে ছিল তাই। হ্যাঁ, সেই বইটা দেখে তুমি যা আমাকে ব্যায়াম করিয়েছিলে, ব্যায়াম করে 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 আমার ইট কোমর ব্যথা হয়ে যেত। তুমি পরে পরে ঘুমোতে, ওই জন্য কাজের কাজ কিচ্ছু হলো না। আস্তে আস্তে তোমার ভাই শুনতে পাবে। বেশি বেশি দিদি, ওই গোডাউন থেকে ম্যানেজার বাবু ফোন করেছিল আমাকে এক্ষুনি যেতে হবে। তুই জাস্ট এই দুধটা একটু জাল দিয়ে দে, আজ দুপুরে আমার আবার ডায়েট আছে, দুধ ছাড়া কিছু খাবো না। শুধু দুধ না, তার সাথে 10 টাকা সাইজের 5টা রসগোল্লা আছে, ওটা খেয়ে নেবো। চান করবি না? পাগল নাকি? কেন, পাগলরাই বুঝি চান করে? আজকে না শনিবার, ও পাঁজিতে বারণ আছে। পাঁজিতে নয়, আজকে আমার ক্যাফি হাউস যাওয়ার। আর ক্যাফি হাউসে গিয়ে যদি আমার শরীরের থেকে ঘামের দুর্গন্ধটা না বেরোয় তাহলে নিজেকে প্রলেতারিয়াত বলে এস্টাবলিশ করবো কি করে? তাহলে এরা সবাই আমাকে বুর্জোয়া বলে ডাকবে না? একই এই ব্যাপারটায় আমি একটু পিছিয়ে পড়েছি। তুমি গালের ব্যাপারে পিছিয়ে আছো? গালের না দুটা, গালের ব্যাপারে নয়। আমার কিছুতেই দাড়িটা ওঠে না। সকাল থেকে সোজা টানি, উল্টো টানি, সোজা টানি, উল্টো টানি, কিন্তু কিছুতেই ওঠে না। তুমি বলো ধুত্তা, এই ইন্টালেকচুয়াল ওয়ার্ল্ডে যদি দাড়ি না ওঠে তাহলে কোনো দাম থাকে? খালি দাড়ি নয় শালা বাবু, জীবনে অনেক কিছুরই ওঠা দরকার, নইলে কোনো ওয়ার্ল্ডেই কোনো দাম থাকে না। আলাপ করুন, একে সবাই ভালোবেসে চুটকি ডাকে, কারণ দুধের নামেই ইনি চুটকিতেই গায়েব নেই। চুটকি কই ঘর থেকে হাওয়া, চুটকি ছাতে নো পাওয়া, আবরা কাডাবরা, কোথায় গেল কেউ না পেল, ভ্যানিশ, অফ, লস্ট, নো টুকি নো টিকি, গেল ওয়ার, থিন এয়ার, ফ্রুট ফ্লাই, টাটা বাই। এসে গেছে ডেলিশিয়াস কাউ মিল্ক, যার টেস্ট থেকে বানায় বাচ্চাদের ফেভারিট, তাই মায়েদেরও ফেভারিট। এবার চুটকিতে চুটকি নয়, দুধ গায়েব হবে।
কোন ছাড়া বলে দিল রে? না না, এই তোমাকে ভেবে ওই ব্যাটা ছেলেদের চিনতে বাকি নেই আমার। তুমি, তোমার জামাই, সব কটা নুজ ক্যারেক্টার। সেই পুরনো ঠোনা মারা সেই মুখ ঝামটা শুনলেই আমার কি শরীরের ভেতরটা কিরকম একটা করে গেছে। বাজে কথা ছাড়ো, ওদিকে সব সবটা যে ভেসে যাচ্ছে সে খেয়াল আছে? ছেলে মেয়েগুলো মানুষ তো হলো না, তোমার জমানো পয়সায় গিলছে, নিজেদের গতর নাড়িয়ে একটা কাজ করছে না। তোমার ছেলেটা একটা অপগণ্ড, অপগণ্ড, এটা বাজে আতেল, রেড়ির তেল। আরে এক কলম লিখতে জানে না সে নাকি কবি, নাটকের ন বোঝে না সে নাকি নট, তোমার ক্যামেরা রেডি করে বোঝে না সে সবাইকে সিনেমা নিয়ে মাতানা দিচ্ছে। একটা বাজে আতেল, রেড়ির তেল। না গো না, আমার দইটার খুব দুঃখ। কিসের একটা দুঃখ? একটা মালকনি রেখে এসছে, কিসের দুঃখ? এই আমি 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 উঠছে না, আমার ছেলের উঠছে না, দাঁড়ি উঠছে না, ও দাঁড়ি পায়োকে লোকে আতের কোনো পাত্তাও দিচ্ছে না। বেশ হচ্ছে। দাঁড়ি ছাড়া যে আতের হয় না, তাই তো আজকাল লাইন পাল্টেছে। বাচ্চা কাছে কি 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 পাল্টেছে? লাইন পাল্টেছে, গান গাইছে, গান। হ্যাঁ গো, নিজের কথায় আসলে রবীন্দ্রসঙ্গীত। নিজের কথায় ও শুনে রবীন্দ্রসঙ্গীত, এই না হলে আমার ছেলে। রোজ বাথরুমে প্র্যাকটিস করছে। তা বিয়ে হয়নি, বাথরুম ছাড়া কোথায় প্র্যাকটিস করবে? বাংলায়, হিন্দিতে, এমনকি ইংরেজিতেও গান গাইছে। একবার গিয়ে শুকে দেখো, মানে শুনে দেখো। আমার দরকার নেই ওই দুর্গন্ধ শোকার, আমার দরকার নেই। মরে গিয়ে আমার 14 পুরুষ বেঁচেছে। ভালো লাগে না? আমার ছেলেটাকে তুমি দু চোখে দেখতে পারো না গো। তোমার যত টান ওই মেয়ের প্রতি, সারাক্ষণ খালি ছেলে মেয়ে, ও ছেলে মেয়ে। শোনো না, এই একদিন বাদে দেখা হলো, আমরা কি ঝগড়া করে সময় নষ্ট করবো? চলো না, শ্যাওড়া কাছে হ্যামকটা নিয়ে এসেছি। এসব হচ্ছে না। শাওড়া গাছে যাবো, আর এই পাতনিগুলোকে ডাব ডাব করে চেয়ে দেখবে, তাই না? তুমি থাকবে তো? মরে আমি বেঁচেছি। কেন? তোমার মতো কিপ্টের সাথে থেকে থেকে আমার প্রাণ অষ্টাগত হয়ে যাচ্ছিল। তার উপর ভরা যৌবনে আমি পেতনি হয়েছি। এখানে আসতে না আসতে কতজন হামলে পড়লো, কত রিলেশন হলো। আজ এর সঙ্গে নলবর, কুচু কুচু তো কাল ওর সঙ্গে ভিক্টোরিয়া। কত ঘুরে বেরিয়েছি। এই তো সেদিন একটা ব্রহ্মদৈত্যের সাথে আইনক্সে ভূতের ভবিষ্যৎ সিনেমাটাও দেখে এলাম। কি হাসির বই! আমরা তো হাসতে হাসতে ওর গায়ে বারবার ঢলে পড়ছিল। তুমিও আমার মতো, কি বলে, তুমি আমার বউ হয়ে লুজ ক্যারেক্টার হয়ে গেলে। কি মুখ সামলে কথা বলো। কি এখন আমি তোমার বউ নই, বুঝেছো? সাহেবরা বিয়ের মন্ত্র পড়ার সময় বলে, till death do us apart। মানে কি? ইংরেজিতে কি করে জানবো? মানে হলো
মানে হিন্দু শাস্ত্রে বলেছে না আমরা জন্ম জন্মান্তরের ইয়ে পাগল না পাজামা, হ্যাঁ লুঙ্গি। সেটাও সস্তার ফুটপাত থেকে তুলে এনেছো। এই যে শোনো, একটা ভালোভাবে কথা শুনে রাখো। এই ভূতের রাজত্বে যে যে বয়সে ঢোকে সে বয়সে থেকে যায়, যতদিন না আবার জন্মাবার পালা আসছে সে তেমনই থাকবে। আমি যৌবনে এন্ট্রি নিয়েছিলাম, তাই আমি এমনই থাকবো, আর তুমি ওই খাটের মরে বড় হয়েই থাকবে। তাই আমার কাছে ঘেঁষার চেষ্টা একদম করবে না, আমার এখন হেভি ত্রিমাল। বদলে দেবো, মাল খাইয়ে সংবিধান সংশোধন করে দেবো। কি আশ্চর্য, কেন আমি এখন মরতে গেলাম? না, মরে বেঁচেছো। কেন কেন কেন? নয়তো জেলে পচে মরতে হতো। কেন কেন কেন? কালো বাজারি করে কম টাকা তো জমা নেই। সরকার কড়াকড়ি করেছে, ক্যাক করে ধরে জেলে পুরে দিত। আমিও ব্যাক করে বেরিয়ে আসতাম। এই কে রে ভারতে থাকে? আরে ভারতে কেউ কালোবাজারি আর দুর্নীতি করে জেলে গেছে? জানি না। সাকি আর এমন জায়গায় লুকিয়ে এসেছি কারো বাবার ক্ষমতা নেই ধরে। আমিও জানি না। বলে আসা হয়নি, তার থেকেও জরুরি কথা হলো ছেলে মেয়েগুলোকে বলে আসা হয়নি। কি করে যে মানে মালপত্রগুলো পাবে, আর যদি একবার পায় পায়ের ওপর পা দিয়ে 60 মানুষ বসে বসে খাবে। এক যদি এখানে একটা ফোন থাকতো তাহলে চ্যাট করে কি কি করা যায় বলতো, প্ল্যান্টেজ করে কি কি করবে। এই তো আচ্ছা, আমাদের লোক কি হলো? এটা আমাকে বলে দিতে হবে। এটা বলো না। ভাঙো, যা পারো হাতের সামনে যা পাবে তাই ভেঙে ফেলো। বাড়িতে ভূতের উপদ্রব শুরু করো, তাহলেই ডাকবে। ভেঙে ফেলবো? হ্যাঁ। বলছো? হ্যাঁ বলছি, তাড়াতাড়ি ভাঙো। কিন্তু এত দামি দামি জিনিসপত্র আমি আবার বলছি না ভাঙো। যাচ্ছি যাচ্ছি। এই যে আচ্ছা, তোমার ছানামা। হ্যাঁ ছানামা তো তোমারই ট্রেনিং এ বড় হয়েছে। হ্যাঁ, তুমি ভাবছো তোমার ছানামা এসে নিয়ে ওঝা ডেকে তাড়িয়ে দেবে তোমাকে, তাই না? আমি জানি তো তোমার ভাবনা চিন্তা, আমি তো জানি। যার বাপ নিজের বউয়ের চিকিৎসার জন্য ডাক্তার ডাকতে চায় না, তার মেয়ে হয়ে পয়সা খরচ করে ওঝা ডেকে ভূত তাড়াবে। আরে যাচ্ছ কোথায়? আরে যাচ্ছ, ভাগো, যা পারো ভাগো। এত দামি জিনিস বা ভাঙছি। এই ভাগো। এটা কি হলো? ফেললে না কেন? 370 টাকা। আরে আমার পোড়া কপাল। কি হলো? ভূত হয়ে বহুমূত্র রোগ সেরে গেল, অথচ এই মিনসের আজও gift এনে জানলো না। যাকে যাক, এটা ওই হেমুকে গিয়ে। তা তোমার সাথে বাজে বকার সময় নেই আমার। আমি একটু পার্লার যাবো। কোথায়? পার্লার যাব, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। এটা নতুন খুলেছে, ঘষেদের শেওড়া গাছের হুই মগডালে শাকচুন্নি, স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার ট্রিটমেন্ট, স্পা। আমি একটু ফেসিয়ালটা করিয়ে আসি। তুমি ততক্ষণ এই
শুনছো? ভাঙো, যা পারো ভাঙো। হ্যাঁ, সায়োনারা, 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 সায়োনারা। ভাঙো। দামি দামি জিনিসপত্র ভাঙো ভাঙো। এই দিকটা